আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ড এন্ড ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, আপনারা দেখছেন আরসিটিভি সংবাদ। আমার শহর রায়গঞ্জ নিয়ে এই মুহূর্তে রয়েছে আমি শাশ্বতী। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, দেশের গণতন্ত্রের উৎসবে সামিল বয়স্ক ভোটাররা। 26শে এপ্রিল দ্বিতীয় দফার ভোট, আর ভোটের আগেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করলেন বয়স্ক ভোটাররা। সোমবার রায়গঞ্জে বয়স্ক ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে ভোট গ্রহণ করলেন ভোট কর্মীরা। বাড়িতে বসেই ভোটাধিকার প্রয়োগ করতে পারায় খুশি বয়স্ক ভোটাররা। 26শে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ, আর সেই ভোট গ্রহণের দিনের আগেই এলাকায় এলাকায় সাত সকালেই হাজির কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন এলাকায় বাড়ির সামনে কার্যত ঘিরে আছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। সাত সকালে এমন দৃশ্য দেখে প্রথমে হতচকিত হয়ে যান এলাকার মানুষ। প্রাথমিক প্রশ্ন সকলের মনে উঁকি দিতে শুরু করেছে, এলাকায় হলোটা কি? তবে উত্তরটা পেতে বেশি সময় লাগেনি এলাকার মানুষের। যখন এলাকার মানুষ দেখলেন বাড়ি ঘিরে কেন্দ্রীয় বাহিনী আর ব্যালট বাক্স হাতে নিয়ে বাড়ি বাড়ি থেকে বের হচ্ছেন ভোটকর্মীরা। আসলে নির্বাচন কমিশন প্রতিটি ভোটারের ভোট সুনিশ্চিত করতে চায়, আর তাই তো বয়স্ক ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে ভোট গ্রহণ পর্ব চালাচ্ছেন ভোটকর্মীরা। সোমবার সকালে রায়গঞ্জের বিভিন্ন এলাকায় এভাবেই বাড়ি বাড়ি পৌঁছে ভোট গ্রহণ চালালেন ভোটকর্মীরা। 85 বছর ও তার ঊর্ধ্ব বয়সী বয়স্ক ভোটার যারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটদান করতে কার্যত সক্ষম নন, তাদের বাড়ি সোমবার সাত সকালে পৌঁছে গেলেন ভোটকর্মীরা। রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে 85 বছর ও তার ঊর্ধ্ব বয়সী বয়স্ক ভোটার রয়েছেন 14,967। এর মধ্যে পুরুষ 6,095 এবং মহিলা 8,872 জন। আর রায়গঞ্জ বিধানসভা এলাকায় 85 বছর বা তার ঊর্ধ্ব বয়সী বয়স্ক ভোটার রয়েছেন 1,553 জন। এর মধ্যে পুরুষ 620 এবং মহিলা 933 জন। সোমবার তাদের বাড়ি পৌঁছে ভোট গ্রহণ করলেন ভোটকর্মীরা। বয়সের ভারে নুব্জ শরীরে বাড়িতে বসেই ভোট দিতে পারায় খুশি বয়স্ক ভোটাররা। ভোট দিলেন, কেমন লাগছে? ভোট দিলেন, কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো লাগছে। ভোট দিলাম, কেমন লাগলো? ভালো লাগলো। এতদিন যে ভোট দিয়েছেন, আজকের যে ভোট দিলেন, পার্থক্য কি মনে হলো? ভালো লাগলো তো। যেতে হলো না? যেতে হলো না, তো বাড়িতেই দিলাম। কেমন লাগছে আপনার? ভোট তো এতদিন তো দিয়ে দিয়ে দিতাম, পারি যেতে পারি না, আমার তো শরীরটা ভালো না, বাড়িতে দিচ্ছি, ভালো লাগলো। বাইরে থেকে লোক আসলো সব আপনার? হ্যাঁ, আর বাড়ি থেকে ইলেকশনটা ধন্যবাদ। নির্বাচন কমিশনের নির্দেশ মতো ভোটকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছে ভোট নেওয়ায় খুশি বাড়ির মহিলারা। বেশ ভালো, যারা ভোট নিতে এসেছিলেন তারাও খুব ভালো করে কোঅপারেট করেছেন এবং তার ফলে জিনিসটা খুব সুষ্ঠু মতো সম্পন্ন হয়েছে। সরকারি যে ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে সেগুলো খুব ভালো পদক্ষেপ। এরা সকলেই বয়স্ক ভোটার, কেউ বা শয্যাশায়ী, আবার কেউ বা লাইনে দাঁড়িয়ে ভোট দিতে কার্যত অপারগ। আর এমন ভোটারদের ভোট সুনিশ্চিত করার জন্য ব্যালট বাক্স হাতে নিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা ব্যবস্থায় বাড়ি বাড়ি পৌঁছে ভোট নিতে পারায় খুশি ভোট কর্মীরা। কতজন ভোট দিলেন এই পর্যন্ত? 4 জন। তাদের বয়স 85 প্লাস সবার। কেমন লাগছে এই রকম ডিউটি করে? অবশ্যই বয়স্করা যেতে পারছে না, তাদের জন্য এসে করতে পারছি, ভালো লাগছে। ভোট গ্রহণের দিনের আগেই ভোট গ্রহণ পর্ব, এ যেন এক অন্য অনুভূতি। ভোট উৎসব শুরুর আগেই প্রাক উৎসব পালন, যে উৎসবে সামিল দেশের বয়স্ক ভোটাররা। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ। প্রায় 2 মাস ধরে পেনশন পাচ্ছেন না রায়গঞ্জ পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীরা। এই অবস্থায়
সংসার চালাতে গিয়ে বিপাকে পড়ছেন পুরসভার 168 জন অবসরপ্রাপ্ত কর্মী। এর প্রতিবাদে সোমবার থেকে পুরসভার সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি শুরু করলেন রায়গঞ্জ মিউনিসিপাল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি জানিয়েছেন, এর আগেও বকেয়া পেনশন প্রদানের জন্য আবেদন জানিয়েছিলাম পুর কর্তৃপক্ষের কাছে, কিন্তু তা নিয়ে টালবাহানা চলছে। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি আমরা। অন্যদিকে পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, আমরা 1 মাসের পেনশন দেওয়ার চেষ্টা করছি, সেই কথা উনাদের জানিয়েছি। পুরসভার অর্থ আধিকারিকের সঙ্গে আলোচনা করে ব্যাংকের মাধ্যমে দ্রুত পেনশন প্রদান করা হবে। আমরা জানতে চাই যে আপনি চিঠিতে জানিয়েছেন আমাদের ব্যাপারে পেনশন দেওয়ার ব্যাপারে আপনি সচেষ্ট, কিন্তু কত তারিখের মধ্যে দিবেন, কি দিবেন, কয় মাসের দিবেন, কিচ্ছু উল্লেখ করেননি। এবং চেয়ারম্যান সাহেব তখন বলেছে যে ঠিক আছে, আমরা চেষ্টা করছি, এপো সাহেব নেই, উনি ঈদের ছুটিতে বাড়ি গেছে, ফিরে এলে আমরা ব্যবস্থা করব। তো আমরা সেই তখনই চিঠি দিয়ে পাশাপাশি জানিয়ে দিই আমরা 20 তারিখের মধ্যে যদি পেনশন না পাই তাহলে 22 তারিখ থেকে আমরা আবার আমাদের এই যে সাময়িক বিরতি রেখেছি সেটা আমরা আবার পেনশনার্সরা আন্দোলনে বসব। এবং চেয়ারম্যান শুক্রবার দিন আমাদের জয়েন্ট সেক্রেটারি শ্রী জীবেশ দাসকে ফোন করে জানান যে আমরা চেষ্টা করছি আপনাদের পেনশনটা যাতে তাড়াতাড়ি মিটিয়ে দেওয়া যায়। তো উনি প্রশ্ন করেন যে কবে পাচ্ছি, তার উত্তর বলে যে এপো সাহেব আছে, আপনি এপো সাহেবের সঙ্গে কথা বলুন। এবং এপো সাহেবও নির্দিষ্ট কোনো তারিখ দিতে পারেনি, বলছে বিভিন্ন ব্যাংক থেকে টাকা ট্রান্সফার হয়ে ট্রেজারিতে যাবে, 1 মাসের আপনারা পেনশন পাবেন, কিন্তু কয়েকদিন সময় লাগবে। এটা ঠিক যে 2 মাস ধরে ওনারা পেনশন পায়নি। আমরা সেজন্য সহানুভূতির সঙ্গে আমরা এই দিকটা বিবেচনা করছিলাম। আমরা ওনাদের ডেপুটেশন গ্রহণ করেছি, ওনাদেরকে আমরা জানিয়েছিলাম যে শনিবারের মধ্যে আপনাদেরকে আমরা ওভার টেলিফোন জানাবো যে আমরা কি করতে পারছি। সেই অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে আমি এবং আমার ফিনান্স অফিসার, অর্থ আধিকারিক, আমরা ওনাদের নেতাকে ফোন করে জানিয়েছিলাম যে আপনাদের 1 মাসের পেনশনের ব্যবস্থা আমরা করতে পেরেছি এবং সেটা আপনাদেরকে কামিং উইকে, অর্থাৎ আজকের থেকে, যে মানডে সোমবার, আজকের থেকে এই সপ্তাহের মধ্যে দিয়ে দিব। এপো সাহেব এটাও বললেন যে আমি ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চেকগুলোকে রিলিজ করিয়ে আপনাদের জন্য পেনশন দিতে আমার টাকা লাগবে 32,44,310 টাকা 1 মাসে। এই টাকা যাতে আপনাদের দিতে পারি তার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। তা সত্ত্বেও ওনারা এই কথাকে কর্ণপাত না করে ওনারা আন্দোলনে বসেছেন। এখন আন্দোলনে বসার ক্ষমতা, অধিকার সবার আছে, নাগরিক মাত্রই আন্দোলন করার তাদের ক্ষমতা আছে, তাই তারা আন্দোলন করছেন। নির্দিষ্ট দাবিতে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ধর্নায় বসলেন এক পড়ুয়া। জানা গিয়েছে ওই ছাত্রের নাম তোমাজিল। তিনি জানিয়েছেন বর্তমানে তিনি 3rd সেমিস্টারে ইতিহাসের ছাত্র। তাকে 2nd সেমিস্টারের জেনারেল পেপারে ইচ্ছাকৃতভাবে অনুপস্থিত করে দেওয়া হয়েছে। 8ই ফেব্রুয়ারি রেজাল্ট বের হয়েছে। তারপর একাধিকবার কর্তৃপক্ষকে জানিয়েও কোনো লাভ হয়নি। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উপাচার্য ডক্টর দীপক কুমার রায়। আমি রায়গঞ্জ ইউনিভার্সিটিতে ইতিহাস বিভাগের 3rd সেমিস্টার স্টুডেন্ট, কিন্তু আমার প্রবলেম 2nd সেমিস্টারে আমাকে অ্যাবসেন্ট করে দেওয়া হয়েছে। আইপিআর নামে একটা সেকশন আছে জেনারেল পেপার, ওই জেনারেল পেপারে আমাকে ল ডিপার্টমেন্ট থেকে ইন্টারনাল প্রজেক্ট জমা দেওয়া সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে আমাকে ফেল করানো হয়েছে। এবং দীর্ঘ 8ই জানুয়ারি 2024-এ রেজাল্ট পাবলিশ হওয়ার পর ধারাবাহিকভাবে আমি এক ইউনিভার্সিটির প্রত্যেকজন কর্তৃপক্ষের কাছে অ্যাপ্লিকেশন লিখেছি, দরখাস্ত করছি, কেউ আমার কথা কর্ণপাত করেনি এবং নানাভাবে আমাকে হেনস্থা করা হয়েছে মেন্টালি এবং সাইকোলজি। ইচ্ছাকৃতভাবে মনে হওয়ার কারণটাই হচ্ছে যে আমি প্রজেক্ট জমা দিয়েছি। আমার সাথে আমার আরো অনেক বন্ধু রয়েছে যাদেরকে পাস করানো হলো, অথচ আমাকে এখানে পাস করানো হলো না। আমি একই অ্যাপ্লিকেশন নিয়ে ল ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করলাম, আমি কন্ট্রোলার স্যারের কাছে অ্যাপ্লিকেশন করেছি, আমি ডিন স্যারের কাছে অ্যাপ্লিকেশন করেছি, আমি ভিসিকে অ্যাপ্লিকেশন করেছি। তার জন্যই আমার আজকে এই ঘটনাটাকে ইচ্ছাকৃতভাবে মনে হচ্ছে। কতদিন ধরে চলছে এটা? 8ই জানুয়ারিতে রেজাল্ট পাবলিশ হয়েছে। তাহলে ওই হিসাবে আজকে কত তারিখ সেটা
মাস ব্যাপী, 3 মাস, প্রায় 3-4 মাস, 3 মাস ব্যাপী এই ঘটনাটা ঘটছে আমার সাথে। আসলে একটা স্টুডেন্ট নয়, আরো বেশ কিছু স্টুডেন্ট আছে যাদের পরীক্ষকরা অ্যাবসেন্ট লিখেছেন এবং আমরা দেখছি অনেক জায়গায় তারা কিন্তু প্রেজেন্ট হয়েছিল এবং প্রজেক্ট জমা দিয়েছিল, ভাইবা দিয়েছিল ইত্যাদি, এরকম অনেকগুলো বিষয় কিন্তু আমার কাছে উঠে এসেছে। তাই সেগুলো নিয়ে আমরা চিন্তা করছি যে কিভাবে সেটাকে করা যায়। একটা ব্যাপার হচ্ছে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা সিস্টেম আছে, আমাদের রেজাল্ট কিন্তু পাবলিশড হয়ে গেছে। এবার রেজাল্ট পাবলিশড হয়ে যাওয়ার পরে যদি কোনো টিচার নম্বর দেন বা কোনো জায়গা থেকে নম্বর আসে, সেটা আমরা ইনক্লুড করতে পারি না, কারণ একটা পরীক্ষা সংক্রান্ত একটা নিয়মের মধ্যে আমাদের থাকতে হয়। এবং তার সত্ত্বেও বেশ কিছু ছাত্রছাত্রী রেজাল্ট পাওয়ার পরে দেখছে যে তাদের এরকম অ্যাবসেন্ট এসছে। সেগুলো আমরা পয়েন্ট টু পয়েন্ট দেখার চেষ্টা করছি। শুধু একটা হিস্ট্রি নয়, আরও অনেক ডিপার্টমেন্টে আমার কাছে খবর আছে। সিপিআই-এমএল লিবারেশন রায়গঞ্জের দুটি লোকাল কমিটি সম্মেলন অনুষ্ঠিত হলো সোমবার। এদিন রায়গঞ্জ শহরের সুপারমার্কেটে একটি ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের নেতা কর্মীদের সাথে নির্বাচনী প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়। দলের জেলা কমিটির সদস্য গণেশ সরকার জানিয়েছেন, দুটি লোকাল কমিটিকে নিয়ে সম্মেলন হয়েছে। এই কর্মসূচির মধ্যে দিয়ে এরিয়া কমিটি গঠন করা হবে। এদিন কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে সরব হন তিনি। আজকে আমাদের দুটো লোকাল কমিটি আছে, একটা হচ্ছে রায়গঞ্জ শহর লোকাল কমিটি এবং একটা রায়গঞ্জ উত্তর লোকাল কমিটি। এই দুটো লোকাল কমিটির পক্ষ থেকে সম্মেলন হচ্ছে এবং এই সম্মেলনের পরে আমাদের ইচ্ছা আছে যে দুটোকে মিলিয়ে আমরা একটা এরিয়া কমিটি গঠন করব, এই ইচ্ছাটা আমাদের আছে। সম্মেলনটা কি বিষয়ের উপরে? সম্মেলনের বিষয়টা হচ্ছে যে ভারতবর্ষের মানুষ, যেটা এতক্ষণ আমাদের সভাপতি বললেন, মিটিংয়ের সভাপতি যেটা বললেন, যে ভারতবর্ষের মানুষের উপরে যে মোদী সরকারের যে গ্যারান্টির যে কথা, সেই গ্যারান্টি তো বাস্তবে প্রতিফলিত হয়নি, আমরা দেখতে পাচ্ছি না। অজস্র মিথ্যা কথা বলে তিনি একের পর এক এসছেন এবং সামনে আবার এই যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে গত 19 তারিখ থেকে, আগামী 24 তারিখে আমাদের এখানে ভোট আছে। তো সেই ভোটে যাতে 26 তারিখে ভোট, তো সেই ভোটে যাতে মানুষরা সঠিকভাবে ভোট দান করেন এবং সেই ভোটটা যাতে মোদী সরকারের বিরুদ্ধে যায়, মোদী সরকার যাতে কোনোভাবেই দেশের সরকার গঠন করতে না পারে, তার জন্য আমরা ইন্ডিয়া জোটে যেমন আছি তেমনি আমরা সারা দেশে প্রচার চালাচ্ছি এবং আজকে এই সম্মেলনের মধ্যে দিয়েও আমরা এই বার্তাটা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই যে দুর্নীতিবাজ মোদী সরকারকে সরিয়ে আপনারা যে কোনো রাজনৈতিক দলকে ভোট দিন, যারা ক্ষমতায় আসবে তাদের বিবেচনা করে আপনারা ভোট দেবেন। আমরা নির্দিষ্ট করে কারো নাম উল্লেখ করতে চাই না। রক্তদান জীবনদান, এই বিশেষ বার্তাকে সামনে রেখে সামাজিক উদ্যোগ গ্রহণ করল দুটি স্বেচ্ছাসেবী সংগঠন। রায়গঞ্জে প্রয়াত সমাজকর্মী দেবাশিস চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে সোমবার রায়গঞ্জের দেবীনগরে বৈশালী ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তা দেবাশিস ওয়েলফেয়ার সোসাইটি এবং রায়গঞ্জ ফেলোশিপ গ্রুপ। এদিন প্রায় 30 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। দেবাশিস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আলভা মিত্র জানিয়েছেন, দেবাশিস বাবু সম্পর্কে তার স্বামী, তিনি সামাজিক কাজে যুক্ত ছিলেন, সেই কারণে এই রক্তদান শিবির করা হয়েছে। সকলকে এভাবেই এগিয়ে আসার বার্তা দিয়েছেন আলফা দেবী। আজকে আমার স্বামী দেবাশিস চক্রবর্তীর জন্মদিন, সেই উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি। প্রসঙ্গত বলা যে ওর মৃত্যুর পর আমরা একটা এনজিও ফর্ম করেছি, যেহেতু সোশ্যাল ওয়ার্ক করতো তার উপর বেস করে আমরা একটা এনজিও ফর্ম করেছি, যাতে অনেক কিছু কাজ, যেমন বাচ্চাদের ওপর ট্রি প্ল্যান্টেশন বলুন, ব্লাড ডোনেশন বলুন, বৃদ্ধ মানুষদের ওপর, এই সমস্ত কিছু কাজ করার ইচ্ছে আছে আমাদের আগামীতে। তো আমাদের সাথে, যেহেতু দেখুন আমি একা মহিলা, আমাদের সাথে এই রায়গঞ্জ ফেলোশিপ গ্রুপ, এই গ্রুপটা সবসময় সাথে থাকে, এক ডাকে ওদের পাশে পাওয়া যায়। ওরা সবাই মিলে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া। আমার শহর রায়গঞ্জ এখনকার মতন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য চোখ রাখুন আরসিটিভি সংবাদে। নমস্কার।